wird den Tramballen nach dem Keller brennt der Wein. Aladarelleidio, Aladarelleidio. Jetzt steht's bei der Nacht auf und schütt Wasser drei. Aladarelleidirit, die Ei hoch. Jetzt steht's bei der Nacht auf und schütt Wasser drei. Aladarelleidirit, die Ei hoch. Teufel und der Nicolo, Aladarelleidio, Aladarelleidio. San fährst das Kacherdeugung, San Kujanonia Dau, Aladarelleidirit, die Ei hoch. San fährst das Kacherdeugung, San Kujanonia Dau, Aladarelleidirit, die Ei hoch. আনা বোরহার্ট একদিন বিকেলের দিকে ওকুনেভের ঘরে এসে দেখে পাভেল একা রয়েছে। খুব ব্যস্ত নাকি পাভেল? শহর সোভিয়েতের সমস্ত সভ্যতা নিয়ে আজ একটা পুরো অধিবেশন বসছে, আমার সঙ্গে চলো না ওখানে। আমি ঠিক একা যেতে চাচ্ছি না, বিশেষ করে ফিরতে রাত হবে বলেই। পাভেল তৎক্ষণাৎ যাবার জন্য প্রস্তুত। বিছানার ওপরে ঝোলানো তার মোজা রিভলভারটা নিতে গিয়ে বড় ভারী হবে বলে পাভেল সেটা না নিতেই মনস্থ করল। তার বদলে ওকুনেভের রিভলভারটা বের করে পকেটে গুঁজে দিল। ওকুনেভের জন্য একটা চিরকুট লিখে চাবিটা এমন জায়গায় রেখে দিল যেখানে রাখলে সে পেয়ে যাবে। থিয়েটার বাড়িতে যেখানে সভা বসেছে সেখানে এসে পানক্রাতভ আর ওলগা ইউরেনেভার সঙ্গে দেখা হলো। হলের মধ্যে সবাই একসঙ্গে বসলো। সভার কাজের বিরতির সময় দল বেঁধে তারা ঘুরে বেড়ালো সামনের পার্কে। আনা যা ভেবেছিল তাই। সভা শেষ হলো অনেক রাত্রে। ওলগা জিজ্ঞেস করলো, রাত্রিটা বরং আমাদের এখানে থেকে যাও, অনেক রাত হয়ে গেছে, যাইতো তৈব বহু দূর। কিন্তু আনা রাজি হলো না। পাভেল আমাকে বাড়ি পৌঁছে দেবে বলেছে, বলল সে। পানক্রাতভ আর ওলগা বড় রাস্তা ধরে রওনা হয়ে গেল, আর ওরা দুজনে চলল সোলোমেনকার চড়াই রাস্তাটা ধরে। অন্ধকার গুমট রাত্রি। সভায় যোগ দিতে এসেছিল যারা, তারা যখন বিভিন্ন রাস্তা বেয়ে বাড়িমুখো রওনা হলো তখন গোটা শহরটা ঘুমিয়ে পড়েছে। তাদের কথাবার্তা আর পায়ের শব্দ ক্রমশ মিলিয়ে গেল। শহরের মাঝামাঝি জায়গাটা থেকে আনা আর পাভেল দ্রুত পায়ে হেঁটে চলেছে। নির্জন একটা বাজারের জায়গায় একজন টহলদার পাহারাওয়ালা তাদের থামিয়ে কাগজপত্র পরীক্ষা করে তারপর যেতে দিল। দুধারে গাছের সারি বসানো চওড়া রাস্তাটা পার হয়ে তারা এসে পড়ল একটা অন্ধকার নিস্তব্ধ রাস্তায়, যেটা চলে গেছে একটা ফাঁকা জমির উপর দিয়ে। বাঁয়ে ঘুরে তারা দুজনে চলল রেল কারখানার বড় গুদাম বাড়িগুলোর সমান্তরাল লম্বা রাস্তাটা বেয়ে। রাস্তার পাশে সার বেঁধে দাঁড়িয়ে আছে কংক্রিটের লম্বা বিষণ্ণ চেহারার গুদাম বাড়িগুলো। কেমন যেন একটা নিষেধ ঘোষণা করছে, কিসের যেন একটা অস্পষ্ট আশঙ্কায় ভরে উঠেছে আনার মন। উদ্বিগ্ন চোখে অন্ধকার ভেদ করে তাকিয়ে দেখবার চেষ্টা করছে সে। সঙ্গীত প্রশ্নের উত্তরে ঘাবড়ে যাওয়া গলায় কাটা কাটা জবাব দিচ্ছে। ভয়ঙ্কর একটা ছায়াকে যখন লক্ষ্য করে দেখা গেল যে সেটা টেলিফোনের একটা খুঁটি মাত্র, তার চেয়ে ভয়ানক কিছু নয়, তখন জোরে হেসে উঠল আনা। পাভেলকে তার মানসিক উদ্বেগের কথাটা খুলে বলল। পাভেলের বাহুটা চেপে ধরল সে। তার কাঁধের পাশে পাভেলের কাঁধের চাপ পড়ায় ভরসা বোধ করল। মোটে 23 বছর বয়স আমার, কিন্তু বুড়ির মতো স্নায়বিক উত্তেজনায় ভুগি আমি। আমাকে ভীতু বলে ভাবলে কিন্তু তোমার ভুল হবে, কিন্তু কিন্তু আজ রাত্রেই আমার স্নায়ুগুলো সব সব কেমন যেন টান টান হয়ে আছে। অবশ্য তুমি সঙ্গে থাকাতে আমার নিজেকে দিব্যি নিরাপদ বলে মনে হচ্ছে। সত্যি সত্যি ভয় পাচ্ছি বলে লজ্জা হচ্ছে আমার। এবং সত্যি রাত্রির অন্ধকার, জায়গাটার নির্জনতা আর এইমাত্র সভায় শুনে আসা আগের রাত্রে শহরতলির একটা বিভৎস হত্যার ঘটনা আনার মনে যে আতঙ্ক জাগিয়ে তুলেছিল, সেটা পাভেলের ধীর শান্ত ভাব দেখে কেটে গেল।
তার জ্বলন্ত সিগারেটের আভায় পাভেলের মুখের একটা পাশ এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল। তার চোখের ভুরু দুটোর বলিষ্ঠ বাঁকা টান দুটো দেখে সাহস পেল আনা। মালগুদামের বাড়িগুলো পেছনে পড়ে গেছে। ছোট একটা নালার ওপর দিয়ে সাঁকোটা পার হয়ে ওরা বড় রাস্তা ধরে এসে পড়ল রেল লাইনের বাঁধের নিচে সুড়ঙ্গটার কাছাকাছি, যেটা শহরের এই দিকটার সঙ্গে রেলওয়ে অঞ্চলের যোগসূত্র বজায় রেখেছে। এতক্ষণে ওদের ডান দিকে অনেক পেছনে পড়ে গেছে রেল স্টেশনের বাড়িগুলো। ডিপোটার ওধারে একটা কানাগলির মধ্যে রাস্তাটা শেষ হয়েছে। ওরা দুজনে পরিচিত জায়গায় এসে পড়েছে ইতিমধ্যেই। রেল লাইনের গায়ে দূরে অন্ধকারে দপদপ করছে সিগন্যাল সংকেতের রঙিন আলোগুলো। ডিপোর পাশে একটা কারখানার ইঞ্জিন রাত্রির মতো ডিপোয় ফিরে যাওয়ার পথে ক্লান্ত নিঃশ্বাস ছাড়ছে। সুড়ঙ্গের মুখটার উপরে মরচে ধরা আঁকশির গায়ে ঝুলছে রাস্তার আলোটা। বাতাসে দুলেছে সেটা অল্প অল্প। ঘোলাটে হলুদ আলোটা তার সুড়ঙ্গের এ দেওয়াল থেকে ও দেওয়ালে সরে যাচ্ছে। সুড়ঙ্গের মুখটা থেকে গজ 10 দূরে বড় রাস্তাটার পাশে ছোট একটা কুঁড়ে ঘর। 2 বছর আগে একটা বিরাট গোলা টুকরো এসে ওটার গায়ে লেগে ভেতরটা একেবারে ভেঙে চুরে দিয়েছে। ধসে পড়েছে সামনের অংশটা, ফলে এখন কুঁড়েটা একটা বিরাট গর্তের মতো হাঁ করে দাঁড়িয়ে আছে, পথের ধারে ভিখিরি যেমন দাঁড়িয়ে থাকে তার দারিদ্র্যের প্রদর্শনী করে। বাঁধের ওপর দিয়ে সশব্দে একটা ট্রেন বেরিয়ে গেল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আনা বলল, বাবা, এবারে বাড়ি পৌঁছে গেছি আমরা। পাভেল আলগোছে তার বাহুটা ছাড়িয়ে নেবার জন্য একবার চেষ্টা করল, কিন্তু আনা ছাড়ল না তার হাত। ভেঙে পড়া কুঁড়ে ঘরটাকে ছাড়িয়ে এলো তারা। হঠাৎ একটা হুড়মুড় শব্দ হলো তাদের পেছনে। ছুটে চলা পায়ের শব্দ, ঘোঁত নিঃশ্বাসের শব্দ। কারা যেন এসে চেপে ধরলো ওদের। পাভেল একটা ঝাঁকুনি দিল হাতটা ছাড়িয়ে নেবার জন্য, কিন্তু ভয়ে কাঠ হয়ে গিয়ে আনা প্রাণপণে চেপে ধরেছে তাকে। পাভেল হাতটা ছিনিয়ে নিল তখন বড্ড দেরি হয়ে গেছে। সাঁড়াশির মতো একটা চাপে আটকা পড়ে গেছে তার গলাটা। আর এক মুহূর্ত পরে একটা পাক খেয়ে তাকে ঘুরে দাঁড়াতে হলো আক্রমণকারীর মুখোমুখি। সে হাতটা উঠে এসেছে পাভেলের গলার ওপরে। শার্টের কলারটা এমনভাবে মুচড়ে ধরেছে যাতে তার প্রায় দম বন্ধ হয়ে এসেছে। চেপে ধরে দাঁড় করিয়ে রেখেছে তাকে একটা রিভলভারের নলের মুখোমুখি। চোখের ওপরে রিভলভারের নলটা ধীরে ধীরে ঘুরে যাচ্ছে। অমানসিক একটা স্নায়বিক উত্তেজনার সঙ্গে পাভেলের চোখ দুটো সম্মোহিতভাবে রিভলভারের নলটার ঘুরে যাওয়াটাকে অনুসরণ করছে। ওই নলটার ফাঁকে মৃত্যু চেয়ে আছে তার দিকে, কিন্তু 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্যেও নিজের চোখ দুটোকে ওখান থেকে সরিয়ে নেবার মতো শক্তি বা ইচ্ছে তার নেই। শেষ মুহূর্তটির জন্য অপেক্ষা করছে সে, কিন্তু আক্রমণকারীরা গুলিটা করল না। বিস্ফারিত চোখে পাভেল ডাকাতের মুখটা দেখল। বিরাট মাথা, ভারী চোয়াল, গোঁফ আর না কামানো দাড়ির কালো ছায়া, কিন্তু টুপিটার চড়া বেড়ের নিচে চোখ দুটো তার দেখা যাচ্ছে না। পাভেল আর চোখে এক নজরে আনার ঘড়ির মতো সাদা মুখখানার দিকে তাকিয়ে দেখল। তাকে ততক্ষণে আক্রমণকারীদের 3 জনের মধ্যে একজন কুড়ে ঘরটার হাঁ করা গর্তের দিকে হিঁচড়ে নিয়ে চলেছে। নির্মমভাবে তার হাত দুটো মুচড়ে ধরে লোকটা তাকে মাটিতে ফেলে দিল। আরেকটা কালো মূর্তি লাফিয়ে এগিয়ে এলো পাভেলের দিকে। সে শুধু সুড়ঙ্গের গায়ে তার ছায়াটা দেখতে পেল। পেছনে ভাঙা ঘরটার মধ্যে ধস্তাধস্তি শব্দ শুনতে পেল সে। বেপরোয়া হয়ে যুদ্ধে আনা মুখে একটা টুপি গুঁজে দিতেই দম বন্ধ হয়ে আসা তার চিৎকারটা হঠাৎ থেমে গেল। বিরাট মাথাওয়ালা যে দুর্বৃত্ত পাভেলকে সম্পূর্ণ আয়ত্তের মধ্যে এনে ফেলেছে, সে আনার ওপরে ধর্ষণের দৃশ্যটার দিকে এগিয়ে গেল। জানোয়ার যেমন তার শিকারের দিকে এগিয়ে যায় তেমন ভাবে। স্পষ্ট বোঝা গেল এই লোকটাই দলের সর্দার, এবং এই অবস্থায় নিষ্ক্রিয় দর্শকের ভূমিকাটা ঠিক তার মনঃপূত নয়। এই যে ছোঁড়াটাকে সে রিভলভার উঁচিয়ে কাবু করে রেখেছে, ওটা একটা আনাড়ি মাত্র। দেখে মনে হয় এই ডিপোর চ্যাংড়াদের একজন। ওরকম একটা পুঁটানাক বাচ্চার কাছে ভয় পাওয়ার কিছু নেই তার। পাভেলকে চেপে ধরা মুঠোটায় ঢিল দিয়ে সে বলল, ওটার মাথার উপরে বেশ গোটা কত গোঁতা বসিয়ে দিয়ে বলে দাও ওই মাঠটার ওপর দিয়ে কেটে পড়তে। পেছন দিকে একবারও না তাকিয়ে ও শহর পর্যন্ত গোটা পথটা ছুটে যাবে। পা চালাও, যে পথে এসেছিলে সেই দিকে কেটে পড়ো, কিন্তু খবরদার চেঁচালি একটা গুলি গিয়ে ঢুকবে মাথায়। পাভেলের কপালের উপরে নলটা চেপে ধরল সে। যা দৌড়ে পালা। টলতে টলতে পিছু হটে গেল পাভেল। আক্রমণকারীর ওপরে চোখ রেখে পাশ ফিরে দৌড়তে লাগলো। দুর্বৃত্তটা যখন দেখলো যে সে গুলি করবে বলে ছোড়াটা এখনো ভয় খাচ্ছে, তখন সে ঘুরে দাঁড়িয়ে ভাঙা বাড়িটার দিকে এগিয়ে গেল। পাভেলের হাতখানা মুহূর্তের মধ্যে ঢুকে গেল তার পকেটের মধ্যে। খুব দ্রুত কাজ সারতে হবে তাকে। ঘুরে দাঁড়ালো সে, বাঁ হাতখানা টান করে বাড়িয়ে ধরল, দ্রুত নিশানা ঠিক করে নিয়ে গুলি ছুড়ল।
ডাকাতটা যখন নিজের ভুল বুঝতে পারলো তখন বড় দেরি হয়ে গেছে। হাতখানা তুলবার আগেই গুলিটা তার পাশ ফুঁড়ে পিঠে গেছে। গুলির ধাক্কায় একটা গোঙানির শব্দ আর লোকটা সুড়ঙ্গের দেওয়ালের গায়ে হুমড়ি খেয়ে পড়ে গেল। দেওয়ালটা আঁকড়ে ধরবার চেষ্টা করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল সে। বাড়িটার মধ্য থেকে একটা ছায়া বেরিয়ে এসে নিচে নালিটার দিকে ছুটে গেল। তার দিকে ধাওয়া করে পাভেল আরেকটা গুলি ছুঁড়ল। দ্বিতীয় একটা ছায়া নিচু হয়ে গুঁড়ি মেরে এক দৌড়ে ছুটে গেল সুড়ঙ্গটার নিবিড় অন্ধকারের মধ্যে। গুলির আওয়াজ হলো আরেকটা। দেওয়ালের গা থেকে গুলি লেগে ঝরে পড়া কংক্রিটের ধুলোয় আচ্ছন্ন হয়ে গেল কালো মূর্তিটা। এক পাশে লাফিয়ে পড়ে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল সে। আরেকবার ব্রাউনিং রিভলভারের আওয়াজে রাত্রের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। দেওয়ালের গায়ে বিরাট মাথাওয়ালা সেই ডাকাতের দেহ মৃত্যু যন্ত্রণায় মোচড় খাচ্ছে। আনাকে তুলে ধরে দাঁড় করিয়ে দিল পাভেল। এইমাত্র আনার যে বিভৎস অভিজ্ঞতা হয়েছে তারই ফলে সে এমন বিহুবল হয়ে পড়েছে যে বিপদটা কেটে গেছে বলে বিশ্বাস করতে পারছে না সে। বিস্ফারিত চোখে চেয়ে আছে ডাকাতটার দেহের খিঁচুনির দিকে। পাভেল তাকে সুড়ঙ্গের ওপরকার আলোর বৃত্তটার বাইরে অন্ধকারের দিকে ধরে ধরে নিয়ে এসে ফিরে চলল শহরের দিকে। রেল স্টেশনের দিকে যখন তারা ছুটে চলেছে তখন সুড়ঙ্গের কাছে বাঁধটার ওপর গোটা কতক আলো দেখা দিয়েছে। রেল লাইনের ওপর একটা রাইফেলের গুলির আওয়াজ ভেসে এলো। বাতিয়েভা পাহাড়ে আনার ঘরে এসে যখন তারা পৌঁছলো তখন মোড়ক ডাকছে। আনা শুয়ে আছে বিছানায়। পাশের টেবিলে বসে পাভেল সিগারেট টানতে টানতে ওপর দিকে উঠে যাওয়া ধোঁয়া কুণ্ডলীগুলো লক্ষ্য করছে। এই নিয়ে জীবনে 4 বার সে মানুষ খুন করল। সাহস বলে কোনো জিনিস কি আছে? অবাক হয়ে ভাবছে সে। এমন জিনিস যা সবচেয়ে নিখুঁতভাবে নিজেকে প্রকাশ করে। ঘটনাটার সমস্ত অনুভূতিগুলোকে মনে মনে আরেকবার অনুভব করে নিয়ে স্বীকার করল সে, রিভলভারের নলটার ভয়ঙ্কর কালো চোখটা যখন তার দিকে তাকিয়েছিল তখন সেই প্রথম কয়েক মুহূর্তের জন্যে হৃৎপিণ্ডটাকে হিম শীতল মুঠোয় চেপে ধরেছিল আতঙ্ক। এবং এই যে ছায়ামূর্তি দুটো পালিয়ে যেতে পারল সেটা কি শুধুই তার দুর্বল দৃষ্টিশক্তির জন্য আর তাকে বাঁ হাতে গুলি করতে হয়েছে বলেই? না, ওই কয়েক পা দূরত্ব থেকে তার লক্ষ্যভ্রষ্ট হবার কথা নয়। স্নায়বিক উত্তেজনার ফলে আর তাড়াতাড়ি করতে গিয়েই তার হাত কেঁপে গেছে। এ দুটোই ঘাবড়ে যাবার লক্ষণ। টেবিল ল্যাম্পটার আলোয় সুস্পষ্ট হয়ে উঠেছে তার মুখখানা। তাকে লক্ষ্য করতে করতে আনা তার মুখের গড়নের প্রত্যেকটা বৈশিষ্ট্য অনুসরণ করছে। পাভেলের চোখের দৃষ্টি শান্ত। শুধু ভুরুর কোঁচকানিতে তার মনের একাগ্রতাটুকু ফুটে উঠছে। কি ভাবছো পাভেল? আলোর বৃত্তের বাইরে ধোঁয়াটা যেমন মিলিয়ে যাচ্ছে ঠিক তেমনই এই আকস্মিক প্রশ্নে তার চিন্তার সূত্রটা ছিঁড়ে গেল এবং প্রথমেই যে কথাটা তার মাথায় এলো সেইটি সে বলল, একবার কমান্ড্যান্টের দপ্তরে যেতে হবে আমাকে। এই ব্যাপারটা এখনই রিপোর্ট করা দরকার। ভয়ানক একটা ক্লান্তির সচেতনতায় সে অনিচ্ছার সঙ্গে উঠে দাঁড়ালো। একলা থাকার চিন্তায় একটু আড়ষ্ট হয়ে পড়ল আনা। পাভেলের হাতখানা চেপে ধরল সে। পাভেলের কাছে সে এখন অনেকখানি ঋণী। তারপর দরজা পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে রাত্রির অন্ধকারে সেই তরুণটির মিলিয়ে না যাওয়া পর্যন্ত চৌকাঠের ওপর দাঁড়িয়ে রইল সে। রেলওয়ে পাহারাওয়ালারা এই খুনের ব্যাপারটা নিয়ে ধাঁধায় পড়ে গিয়েছিল। পাভেল কোরচাগিনের রিপোর্ট পাবার পর সমস্ত ঘটনাটা পরিষ্কার হয়ে গেল। মৃতদেহটাকে মরা মাথা ফিমকা নামে একজন কুখ্যাত বদমাইশের বলে শনাক্ত করা গেল। লোকটা জেল ফেরতা একজন খুনি ডাকাত। সুড়ঙ্গের কাছের এই ঘটনাটা নিয়ে পরের দিন সবাই বলাবলি করতে লেগে গেল। বাস্তবিক পক্ষে পাভেল আর এৎসবেতায়েভের মধ্যে একটা অপ্রত্যাশিত সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ালো ঘটনাটা। শিফটের মাঝখানে কারখানায় এসে এৎসবেতায়েভ পাভেল কোরচাগিনকে একবার বাইরে আসতে বলল। নিঃশব্দে সে পাভেলকে পথ দেখিয়ে নিয়ে এলো বারান্দাটার দূর প্রান্তে এক কোণে। দারুণ রকম উত্তেজিত হয়ে উঠেছে সে। কিভাবে কথাটা পারবে ভেবে পাচ্ছে না। শেষ পর্যন্ত সে হঠাৎ বলে উঠল, কাল কি ঘটেছিল বলো তো? আমি তো ভেবেছিলাম তুমি জানো। অস্বস্তির সঙ্গে কাঁধ ঝাঁকুনি দিল এৎসবেতায়েভ। সুড়ঙ্গের ঘটনাটা সম্বন্ধে এৎসবেতায়েভের যে আর কারুর চেয়ে বেশি আগ্রহ থাকতে পারে পাভেল তা জানত না।
বাইরের দিক থেকে সে যতই ঔদাসীন্য দেখাক, আনা বোরহার্টের প্রতি এই কামার ছেলেটির মনে একটা গভীর আকর্ষণ জন্মেছে। মেয়েটির প্রতি যে সে একাই আকৃষ্ট হয়েছে তা নয়, কিন্তু সে সত্যি আন্তরিকভাবে প্রেমে পড়ে গেছে আনার সঙ্গে। কিছুক্ষণ আগেই লাগুতিনা তাকে সুরঙ্গের ঘটনাটার কথা বলেছিল। শোনার পর থেকেই সে একটা জবাব না পাওয়া প্রশ্নের যন্ত্রণায় মনে মনে জর্জরিত হচ্ছে। এই ইলেকট্রিশিয়ান ছেলেটির কাছে সে সরাসরি প্রশ্নটা তুলতে পারছে না, অথচ উত্তরটা তার জানা চাই। তার চরিত্রের ভালোর দিকটা তাকে মনে করিয়ে দিচ্ছে যে তার এই প্রশ্নটা হীন আর স্বার্থ প্রণোদিত। কিন্তু তার মনের মধ্যে যে দুই বিরোধী আবেগের সংঘাত চলেছে, সেই সংঘাতে বর্বর আর আদিম মানুষটি জয়ী হলো। শোনো কোর্চাগিন, কর্কশ গলায় বলল সে, এটা শুধু আমার আর তোমার মধ্যে। আমি জানি আনার কথা ভেবে তুমি এ সম্বন্ধে কিছু বলতে চাইবে না, কিন্তু তুমি নিশ্চয়ই আমাকে বিশ্বাস করতে পারো। আমাকে শুধু বলো, তোমাকে যখন ডাকাতরা রিভলভার দেখে আটকে রেখেছিল, তখন অন্য দুজন আনার ওপরে বলাৎকার করেছে কি? বিমূঢ়তায় আচ্ছন্ন হয়ে গিয়ে সে কথাটা শেষ করবার আগেই চোখ নামিয়ে নিল। অস্পষ্টভাবে ক্রমশ কোর্চাগিন বুঝতে থাকলো এৎসবেতায়েভকে পীড়িত করছে কোন প্রশ্নটা। আনার জন্যে যদি ওর কিছুমাত্র ভাবনা না থাকতো, তাহলে ও এতটা বিহ্বল হয়ে পড়তো না। কিন্তু আনাকে যদিও ভালোই বাসে, তাহলে ভাবতে ভাবতে এৎসবেতায়েভের প্রশ্নটার মধ্যে আনার প্রতি যে অপমান প্রচ্ছন্ন ছিল, সেটা বুঝতে পেরে পাভেল রাগে চলে উঠল। এই কথা জিজ্ঞেস করছো কেন? এৎসবেতায়েভ জড়িয়ে কতকগুলো অসংলগ্ন কথা বলল। তার আসল প্রশ্নটা যে পাভেল বুঝতে পেরেছে, সেটা অনুভব করে সে চটে উঠল। আমাকে পাল্টা প্রশ্ন করে পাশ কাটিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করো না পাভেল। আমি শুধু সরাসরি জবাব চাই। আনাকে ভালোবাসো তুমি? অনেকক্ষণ চুপ করে থাকার পর জোর করে নিজেকে দিয়ে বলালো সে, হ্যাঁ, ভালোবাসি। চেষ্টা করে রাগটাকে চেপে গিয়ে কোর্চাগিন ঘুরে দাঁড়িয়ে চলে গেল বারান্দা বেয়ে। একবারও পেছনে ফিরে তাকালো না। একদিন রাত্রের দিকে ওকুনেভ তার বন্ধুর বিছানাটার আশেপাশে অনিশ্চিতভাবে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর শেষ পর্যন্ত একধারে বসে পড়ে পাভেল যে বইটা পড়ছিল সেটার ওপর হাতখানা রাখল। আর শোনো পাভলুসা, একটা কথা বলে মনের বোঝাটা নামিয়ে ফেলতে চাই। একদিক থেকে অবশ্য এটাকে খুব গুরুতর বলে মনে না হতে পারে, কিন্তু আরেক দিক থেকে আবার ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। তালিয়া লাগুতিনা আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, বুঝলে কিনা? মানে প্রথম আমার ওকে বেশ ভালো লাগতো, এই আর কি। ওকুনেভ বোকার মতো মাথাটা চুলকোতে থাকলো, কিন্তু বন্ধুর মুখে হাসির চিহ্ন মাত্র নেই দেখে ভরসা পেল সে। কিন্তু তারপরেই তালিয়া, মানে বুঝতেই পারছো। আচ্ছা যাক, অত সব খুঁটিনাটি বলার দরকার নেই, মানে ওসব না বললেও ব্যাপারটা সবই বুঝতে পারছো তুমি। গতকাল আমি আর তালিয়া একসঙ্গে থাকবো বলে ঠিক করেছি। দেখা যাক কেমন চলে। আমার বয়স 22 বছর, আমাদের দুজনেরই ভোট দেওয়ার অধিকার আছে। তো আমরা দুজন সমান সমান অধিকারের ভিত্তিতে সংসার পাততে চাই। কি মনে হয় তোমার? প্রশ্নটা একটু ভেবে দেখলো পাভেল। আমি আর কি বলবো কলিয়া, তোমরা দুজনেই আমার বন্ধু, আমরা সকলেই একই গোষ্ঠীভুক্ত, আর সব কিছুতেই আমাদের পরস্পরের মধ্যে মিল আছে। তালিয়া ভারী চমৎকার মেয়ে, এর মধ্যে তো অসুবিধার কিছু নেই। পরের দিন কোর্চাগিন রেল ডিপোর কর্মীদের হোস্টেলে এসে উঠল, এবং আরও দিন কতক বাদে তালিয়া লাগুতিনা আর নিকোলাই ওকুনেভের সংসার পাতার উপলক্ষে আনা বোরহার্ট একটা পার্টি দিল। কমিউনিস্ট ছেলে মেয়েদের অনাড়ম্বর পার্টি, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। পরস্পরে মিলে অতীত দিনের স্মৃতিমন্থন করে আর প্রিয় লেখকদের বই থেকে জায়গা বিশেষ পড়ে শুনে কাটালো সন্ধেটা তারা। অনেকগুলো গান গাইল তারা, সুন্দর গাইল সবাই। প্রাণ মাতানো সুর অনেক দূর পর্যন্ত প্রতিধ্বনিত হয়ে ফিরল। তারপর কাতিউশা জেলেনোভা আর মিউরা ভোলিন্টসেভা একটা অ্যাকর্ডিয়ন নিয়ে এলো। মোটা তারের খাদের মসৃণ আওয়াজের সঙ্গে মিহি তারের রূপলি ঝঙ্কার মিশে গিয়ে সুরের লহরীতে ঘর ভরিয়ে তুলল। সেদিন সন্ধে পাভেল অন্য দিনের চেয়েও ভালো অ্যাকর্ডিয়ন বাজালো। আর সকলের খুশির মধ্যে পানক্রাতভ যখন তার বিরাট দেহটা নিয়ে নাচতে শুরু করে দিল, তখন পাভেল তার নতুন শেখা বিষণ্ণ সুরে অ্যাকর্ডিয়ন বাজানোর ভঙ্গিটা ভুলে গিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বাজানো আরম্ভ করল। অতীত দিনের গান গিয়ে উঠল তার অ্যাকর্ডিয়ন। দুঃখ কষ্টের ঝড়ে ঠাসা সেই সব দিনগুলোর গান,
এখন আজকের মৈত্রী আর সংগ্রাম আর আনন্দের গান। কিন্তু তারপরে যখন যন্ত্রটা ভেলিনসেভকে এগিয়ে দেওয়া হলো আর সেই মিস্ত্রি ছেলেটি চটুল মন নাচানোর সুরে ইয়ারলোচকা নাচের ছন্দ বাজাতে শুরু করে দিল, তখন স্বয়ং পাভেল কোরচাগিন কিনা মেঝের ওপর জুতো ঠুকে ঠুকে উদ্দাম নাচ জুড়ে দিল। পাভেল তার জীবনে এই তৃতীয়বার এবং শেষবারের মতো নাচল।